অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। বিকট এক বিস্ফোরণ শব্দে হকচকিয়ে গিয়ে তালহা প্রায় পড়ে যাচ্ছিলেন, কিন্তু না, তিনি পড়ে যান না। ছাদের গার্ডওয়ালের ওপাশে একজন মানুষের বসার মতো একটু চওড়া কার্নিস আছে। সেটার দৌলতেই তালহা বেশ অনায়াসেই সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ান। তাকে সুরক্ষিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নাজহা বুকের উপর হাত চেপে ধরে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দুজনে দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিশাল এই তালুকদার বাড়িতে সদস্য সংখ্যা নেহাত কম নয়, তাই মূল ভবনের বাইরেও বাগানের নিচে দিকে বা উঠানের আনাচে কানাচে একতলা বেশ কিছু ছোট ছোট ঘর রয়েছে। এমনই একটি ঘরে নিজের আস্তানা গেড়েছে নাজহার নবম পড়ুয়া চাচাতো ভাই রায়ান। ছেলেটার বিজ্ঞানের প্রতি ঝোঁক পাগলামের পর্যায়ে। মাস্টার চাচু তাকে পই পই করে নিষেধ করেছেন উল্টাপাল্টা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে, কিন্তু কে শোনে কার কথা। অতিরিক্ত অকালপক্যতার ফলস্বরূপ আজ এক ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসেছে সে। নিজের মন গড়া কোনো এক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আস্ত ঘরটাই সে উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণের তোড়ে ঘরের এক পাশের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়েছে, ভেতরের জিনিসপত্র সব তছনছ। আর এই ধ্বংসস্তূপের মাঝে সামান্য আহত অবস্থায় দাঁড়িয়ে আছে স্বয়ং বিজ্ঞানী রায়ান। নিচে নেমে আসতেই এক লঙ্কাকাণ্ড দেখতে পায় নাজহা। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রায়ানের বাবা হাতের জুতো খুলে ছেলেকে পেটাতে উদ্যত হয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে নাজহা তড়িঘড়ি করে ভিড় ঠেলে এগিয়ে যায়। চাচু আর রায়ানের মাঝখানে ঢালের মতো দাঁড়িয়ে পড়ে সে। শান্ত কণ্ঠে বলে, বাদ দাও তো চাচু, ওকে মেরে কী করবে? ছেলেটা তো নতুন কিছু শেখারই চেষ্টা করছিল। চাচুকে থামিয়ে দিয়ে নাজহা উদ্বিগ্ন চোখে রায়ানের দিকে তাকায়। তোর খুব বেশি লাগেনি তো রে? ভয়ের জড়সড় রায়ান দুদিকে মাথা নেড়ে জানায়, না। ভাইজির এমন প্রবল বাধার মুখে রায়ানের বাবা আর এগোতে পারেননি। নিরুপায় হয়ে সেখান থেকে সরে যান। তিনি চলে যেতেই উঠোনের গুমট পরিবেশটা নিমেষেই বদলে যায়। উপস্থিত সবাই আর নিজেদের ধরে রাখতে পারে না, রীতিমতো মাটিতে লুটিয়ে পড়ে হাসতে শুরু করে। মাস্টার চাচু হাসতে হাসতেই বাড়ির অন্য বিজ্ঞান পড়ুয়াদের উদ্দেশ্য করে রসিকতা করে ওঠেন, তোরা এমন নিব্বা এক্সপেরিমেন্ট করে এবার মূল বাড়িটাও ব্লাস্ট কর। চারপাশের এই হাসাহাসির মাঝেও নাজহার মুখে কোনো হাসি নেই। সে পরম মমতায় নিজের সুতির ওড়নার খুঁট দিয়ে রায়ানের মুখের কালি খাওয়া দাগগুলো মুছতে মুছতে উপস্থিত সবাইকে শাসায়, অনেক হয়েছে, এবার থামো তোমরা সবাই। আমার ভাইকে নিয়ে আর কেউ হাসবে না বলে দিলাম। সন্ধ্যার আবছায়া অন্ধকারে চারপাশটা কেমন থমথমে হয়ে আছে। তৃষ্ণা নিজের মনে ঘরের কাজ গোছাতে ব্যস্ত। ঠিক তখনই ঘরে পা রাখে ওয়াসেম। তার চেহারায় একরাশ বিরক্তি আর কাঠিন্যতা। তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে রুক্ষ কণ্ঠে সে বলে ওঠে, চা নিয়ে আয় সবার জন্য, আগে এক কাপ খেয়েছি, মন ভরেনি। তৃষ্ণা কোনো তর্ক করে না, অভ্যস্ত ভঙ্গিতে মাথা নেড়ে শুধু বলে, আচ্ছা। এদিকে নিচের লিভিং রুমে এক অন্যরকম পরিবেশ। তৌসির, রিয়াদ, রুদ্র আর নুহমান মিলে জমজমাট আড্ডায় মেতে হচ্ছে। আজ রাতে তাদের আর কোথাও বের হওয়ার তাড়া নেই। যে লোকটার তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার কথা ছিল এখনো দিল্লি থেকে ফিরে আসেনি, তাই তাদের কাজ শুরু হবে আগামীকাল সকালে। এখন শুধুই অফুরন্ত অবসর। তৃষ্ণা চা বানানোর উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তার পিছু পিছু শার্টের কলার ঠিক করতে করতে বেরিয়ে আসে ওয়াসেম। ইয়াদ শুয়ে আছে রুদ্রের উড়োতে মাথা রেখে। তার ঠিক পায়ের কাছে বসে আছে তৌসির। করিডোরের দিকে হঠাৎ চোখ পড়তেই ইয়াদের চোখ মুখে দুষ্টুমির ঝিলিক খেলে যায়। সে পা দিয়ে তৌসিরকে আলতোলাথি মেরে ইয়াসার করিডোরের দিকে তাকাতে বলে। তারপর গলা নামিয়ে ফিসফিস করে বলে ওঠে, কিরে, কলার ঠিক করছে কেন? ভেতরে কিছু হলো নাকি? তৌসির করিডোরের দিকে তৃষ্ণা আর ওয়াসেমের যাওয়ার পথের দিকে এক নজর তাকায়। তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আরে না, এত সাহস আর বুদ্ধি ওর নেই। নিজের ইগো বাঁচাতে মেয়েটার সাথে ভালো করে দুটো কথাও বলে না, সে আবার কিছু করবে। কথাটা শুনে ইয়াদ চরম বিরক্ত হয়। চাপা ক্ষোভে বলে ওঠে, বড় ভাইকে আজ ক্লাস করাতেই হবে। যখন আসছিস তখন ওদের বাসর না করিয়ে আমি যাচ্ছি না। ও নিচে আসলেই তুই আমার সাথে নাটক শুরু করবি, বুঝলি? তৌসির ভ্রু কুঁচকে জানতে চায়, কি নাটক? ওয়াসেম সিঁড়ি ভেঙে নিচে নামতেই ইয়াদ ধীরে ধীরে উঠে বসে। হাতের ফোনটাও অকারণে স্ক্রল করতে করতে ঠিক ওয়াসেমকে শুনিয়েই বেশ আক্ষেপের সুরে বলে ওঠে, আহারে, কতদিন বউকে দেখি না। শোকে কলিজাটা ফাটটা ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে একেবারে।
তৌসির তাল মিলিয়ে বলে, কতদিন আবার? এই তো এলি, এখনো একদিনও তো পার হলো না। ইয়াদ কৃত্রিম ধমকে সুরে বলে ওঠে, ওই একদিনই আমার কাছে যুগ যুগ মনে হচ্ছে রে। তৌসির হেসে ফেলে, বা বইয়ের জন্য এত মায়া তোর? ততক্ষণে ওয়াসেম এসে সোফায় বসে পড়েছে। ইয়াদ আর চোখে তার দিকে তাকিয়ে আরও জোরালো গলায় বলে, আমি তো আর মানুষ নামের গরু নই যে বউকে কাছে পেয়েও পাত্তা দেব না। আমি ভাই যতক্ষণ ঘরে থাকি বইয়ের আঁচলের নিচেই থাকি। নুহমানও পাশ থেকে ফোড়ন কাটে। তৌসির ভাইও তো এমনই, ফ্রি হলে ভাবিকে নিয়ে সারাদিন পড়ে থাকে। তৌসিরের কাঁধে হাত রেখে ইয়াদ বেশ বাহবা দেওয়ার ভঙ্গিতে বলেন, এই তো গ্রেট, এমনটাই তো হওয়া উচিত। এরপর হঠাৎই সে ঘুরে তাকায় ওয়াসেমের দিকে, সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, তুই তো বউকে বউ মানিস না, তারপরও বল, একটু আদর টাদর তো নিশ্চয় করিস, তাই না? মুহূর্তে ওয়াসেমের চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর রাগী হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে সে বলে, লাথি মেরে তোর বউয়ের বড়াই করা ছাড়িয়ে দেব আমি। আমি কি তোদের মতো সাধ করে বিয়ে করেছি নাকি? তোদের বউ আর ওর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোদের বউরা ভালো পরিবারের, রূপবতী গুণবতী, তারা সম্মানের যোগ্য, কিন্তু ওর তো বাপ মাই নেই। ও একটা লোভী মেয়ে, দুমুঠো ভাতের লোভে পড়ে আছে এখানে, কাজের লোক কাজ করে খায়। এই নির্মম কথাগুলো শুনে তৌসিরের চল শক্ত হয়ে যায়। সে তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ ওয়াসেমের দিকে তাকিয়ে থাকে, তারপর ঠোঁটের কোণে এক চিলতে তার ছেলের হাসি ফুটিয়ে বলে, অবহেলা করছিস তো কর, কিন্তু মনে রাখিস এই মেয়ের যোগ্য তুই নোস। যেদিন ওকে হারাবি সেদিন বুঝবি ও আসলে কী ছিল। ওয়াসেম চরম অবজ্ঞার সুরে উড়িয়ে দেয় কথাটা, না বুঝবো না, তুড়ি মারলে ওর মতো 100টা মেয়ে এসে পায়ে পড়বে। ওকে নিয়ে এত সাফাই গাওয়ার কিচ্ছু নেই, ও শুধু আমার কাজের লোক, এর চেয়ে বেশি কিছু না। ইয়াদ স্তব্ধ হয়ে ওয়াসেমের চোখের দিকে তাকায়। তুই আস্ত একটা পশুর মতো কথা বলেছিস ওয়াসেম। কথাটা শুনে ওয়াসেম হঠাৎ শূন্য দৃষ্টিতে চেয়ে হু হু করে হেসে ওঠে। সে হাসিতে প্রাণের চেয়ে শূন্যতা আর হাহাকারই বেশি। সেই দিনের পর থেকে আমি আর কারো প্রতি মায়াই অনুভব করি না রে। হ্যাঁ, আমি একটা পশু, আমি সেটা স্বীকারও করি। মুহূর্তে ঘরের পরিবেশ ভারী হয়ে আসে। ইয়াদ আর তৌসির একে অপরের দিকে তাকায়। তিনজনের মুখের নিমেষে নেমে আসে ঘোর আমানিশার কালো মেঘ। চোখে দাউ দাউ করে জ্বলে ওঠে দীর্ঘদিনের চাপা পড়ে থাকা প্রতিশোধের আগুন। ইয়াদ ফিসফিস করে অথচ কঠিন স্বরে বলে ওঠে, ওরা আমাদের বাঁচতে দেয়নি, আমাদের বোনকে, বাবাকে, আমাদের পুরো রাজ্যকে, আমাদের অস্তিত্বকে ওরা ধুলোয় মিশে দিয়েছে। আমরা ওদের ছাড়ব না ওয়াসেম, আমি ওদের কাউকে ছাড়ব না। ঠিক সেই থমথমে মুহূর্তেই চায়ের ট্রে হাতে লিভিং রুমে এসে ঢোকে তৃষ্ণা। পরিবেশটা ভারী ভাবটা সে হয়তো আঁচ করতে পারে না, বা করলেও না দেখার ভান করে চুপচাপ সবার সামনে ট্রেটা নামিয়ে রেখে ফিরে যেতে উদ্যত হয়। তৃষ্ণাকে ফিরে যেতে দেখেই তৌসির বসা থেকে উঠে দাঁড়ায়। পেছন থেকে শান্ত গলায় ডাক দেয়, তৃষ্ণা শোনো। তৃষ্ণা থমকে দাঁড়িয়ে পড়ে, ধীর পায়ে পেছনে ফিরে দৃষ্টি অবনত রেখেই বিনীত স্বরে বলে, জি বলুন। তৌসির ঠোঁটে স্নিগ্ধ একটা হাসি ফুটিয়ে বলে, আমাদের সবাইকে নিয়ে হয়তো তোমার মনে কোনো সংশয় কাজ করছে, তাই পরিচয়টা দিয়ে নেই। আমি তৌসির, আর এ হলো ইয়াদ। ওই পাশে রুদ্র আর নুহমান, ওরা দুজন আমার ভাই, আর আমরা তিনজন, আমি, ওয়াসেম আর ইয়াদ, আমরা আপন ভাই। সেই সম্পর্কে আমরা তোমার দেবর হই। তোমাকে তুমি করেই বলছি, কারণ বয়সে তুমি আমার ছোটই হবে, আর তোমাকে আমি আমার ছোট বোনের নজরেই দেখি। তৌসিরের কথা শুনে তৃষ্ণা বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকায়। ওর চোখে মুখে তখনও একটা চাপা নার্ভাসনেস। শান্ত গলায় বলে, জি আমি বুঝতে পেরেছি ভাই। কথাটা বলে সে এক প্রকার উড়ন্ত পায়ে রান্নাঘরের দিকে ছুটে যায়, যেন এখানে এক মুহূর্ত বেশি দাঁড়ালেই অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসবে তার। ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে ইয়াদ ধোয়া ধোয়া ওঠা চায়ের কাপে আলতো চুমুক দেয়। ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসির রেখা। ওয়াসেমের দিকে আর চোখে তাকিয়ে সে খোঁচা দিয়ে বলে ওঠে, ধুর, বোন কেন বললি? ভাবি বলবি, ভাবি। আমার চাচাতো ভাইয়ের বউ বানাবো ওকে। বড় ভাই তো আর রাখতে চায় না। ইয়াদের এই রসিকতায় ওয়াসেমের চোয়াল শক্ত হয়ে আসে। বুকের ভেতরটা রাগে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তার তো মন চাচ্ছে এই মুহূর্তে ড্রয়ার থেকে পিস্তলটা বের করে ইয়াদকে গুলি করে টপকে দিতে। সে খুব ভালো করে জানে ইয়াদ এসব নেহাতেই মজা করে বলছে। তারপরও অদ্ভুত এক অধিকারবোধ, তার তীব্র ঈর্ষায় তার রগ জ্বলতে থাকে।
মন চাচ্ছে ইয়াদের জিভটা টেনে ছিঁড়ে নিতে। নিজেকে কোনো মতে সামলে বিরক্তিতে ভ্রু কুঁচকে ওয়াসিম এবার মুখ খোলে। দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে যে তুই কথায় কথায় ওকে টানোস? ইয়াদ দমে যাওয়ার পাত্র নয়। সে আরও ফাজলামি শুরু করে চোখের দৃষ্টিতে প্রচ্ছন্ন মজা নিয়ে বলে, হ্যাঁ টানি, কারণ এমন সহজ সরল মেয়ে আমি কখনোই দেখিনি। আমার বউয়ের পর এই মেয়েটাকেই আমার সবচেয়ে ভালো মনে হলো। আমার চাচাতো ভাই অনেক ভালো মানুষ, ওকে একেবারে বুকের ভেতর আগলে রাখবে। ওয়াসিমের ধৈর্যের বাত এবার যেন চির ধরে যায়। হাতের মুঠো শক্ত করে সে প্রায় ফেটে পড়ে। আমার বিয়ে করা বউকে তুই আরেকজনের বউ কেন বানাবি? ওকে ডিভোর্স দিলে তো তুই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি। এতক্ষণ চুপচাপ দুজনের কাণ্ড দেখছিল তৌসির। এবার সে আসল পয়েন্ট ধরে বসে। তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াসিমের দিকে তাকিয়ে বলে, কিরে বাইনচোদ, তুই না কইলি তোর বউ মানুষ না, তাহলে এখন এসব কথা মারাস কে? তৃষ্ণাকে ডিভোর্স দিয়ে দিবি, ব্যাস কেল্লা ফতে। তোর তো এতে অসুবিধা হওয়ার কথা নয়। ওয়াসিম থতমত খেয়ে যায়। নিজের দুর্বলতা ঢাকতে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চোখ অন্যদিকে ফিরিয়ে গলা খাকারি দিয়ে বলে, অসুবিধা অনেক হবে। আমার কাপড় চোপড় ধোয়া, টাইমলি খাবার দেওয়া, মুখে তুলে খাওয়ানো, গা গতর মুছে দেওয়া, সেবা করা, চা দেওয়া, এসব কে করবে ওকে ডিভোর্স দিলে? ওয়াসিমের এই খোঁড়া যুক্তি শুনে তৌসির তিক্ত হাসে। সে খুব ভালো করে বোঝে কাজের অজুহাতের আড়ালে ওয়াসিম আসলে মেয়েটাকে কতটা চায়। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে তৌসির ভারী গলায় বলে, নিজের স্বার্থের জন্য হলেও তোর এই অসহায় মেয়েটাকে ভালোবাসা উচিত ওয়াসিম। হারিয়ে ফেলিস না। কথাটা বলে তৌসির নিজের রুমের দিকে পা বাড়ায়। পকেটে থাকা ফোনটা বেশ কিছুক্ষণ ধরে একটানা বেজেই চলছে। নাজহা বারবার কল দিচ্ছে। তৌসির নিজের রুমে ঢুকে দরজাটা চাপিয়ে ফোন রিসিভ করে। কল ধরতে ওপাশ থেকে নাজহা রীতিমতো চিল্লিয়ে ওঠে, কই ছিলেন আপনি? তৌসির বিরক্তি নিয়ে কপালে ভাঁজ ফেলে। নিজের স্বভাবসুলভ রুক্ষ টানে বলে, আরে কামে ছিলাম শাওয়া, এমনে চিল্লাইছিস কেন? তৌসিরের এমন অদ্ভুত গালি শুনে নাজহা জাদুর মতো শান্ত হয়ে যায়। গালি না খেলে ওর মনে শান্তি আসে না। উত্তেজিত স্বরটা নামিয়ে এনে নাজহা বলে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমার আপনাকে অনেক কথা বলার বাকি আছে। তৌসির প্যান্টের পকেটে এক হাত গুজে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে, কী কথা? আছে কত কথা, ফোনে বলো শুনি। না, এসব ফোনে বলতে পারবো না, বাড়িতে আসুন বলবো। আর শুনুন, আজ আমার চাচাতো ভাই রায়ান আছে না? তৌসির ভ্রু কুঁচকায়। হ্যাঁ কেন, কী হয়েছে? ওপাশ থেকে নাজহা প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, আরে কী হয়েছে শুনুন বলি। ও সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের একটা হল রুম উড়াইয়া ফেলেছে। কথাটা শুনে তৌসির এক মুহূর্তে চুপ থাকে, তারপর হো হো করে হেসে ওঠে। হাসির মাঝে তাচ্ছিল্য ভরা গলায় বলে, নোবেলজয়ী গাদ্দারির হারাম টাকা দিয়া তোর বাপ চাচা এসব বানাইছে তো, তাই এমনে উড়াইয়া যাইতেছে। দেখিস তোর বাপ চাচার সাওয়ানা কবে এমনি উড়াইয়া যায়। কথাটা শুনে নাজহার মেজাজ নিমেষে বিগড়ে যায়। ঝাঁঝালো গলায় বলে সে ওঠে, হ্যাঁ আপনার বাপ চাচাই তো শুধু হারাম টাকা কামাই, আর আপনি তো তাসবিহ আর জায়নামাজ বিক্রি করে এত টাকা কামান, তাই না? আমার বাপ চাচা তো অন্তত খরচ করতে জানে, কিন্তু আপনি সি। দুদিন পর যখন বাচ্চা কাচ্চা হবে তখন তারা জিজ্ঞেস করবে, আম্মু তুমি কি করে এই কিপ্টের সংসার করলে, কিভাবে এই কিপ্টের সংসারে থেকে আমাদের জন্ম দিলে? তখন আমি কি উত্তর দেব তাদের শুনি? তৌসির ওপাশ থেকে মিটি মিটি হাসছে, তবে গলার স্বরটা একদম সহজ রেখেই রসিকতা করে। তখন বলবি তোদের বাপ টাকা খরচ করে সেফটি না কিনে কিপটামি করে, সে বলেই তোরা দুনিয়ায় আলো দেখতে পাচ্ছিস। কথাটা শুনে নাজহা নাক মুখ ছিটকায়। বিরক্তির চরম সীমায় পৌঁছে বলে, সি, আমি বাচ্চাদের এসব বলবো? তৌসিরের হাসি যেন আরও চওড়া হয়। বলবি, সমস্যা কি? হঠাৎ নাজহার মাথায় অন্য চিন্তা ভর করে। প্রসঙ্গ পাল্টে সে হঠাৎ বলে বসে, তৌসির আমাদের তো বাসর হয়ে গেছে, কিন্তু কয়টা বাচ্চা নেব সেটা তো একবারও ভাবিনি। তৌসির সাথে সাথে আপত্তি জানায়, না এখন বাচ্চা টাচ্চার দরকার নেই। কেন? নাজহার কণ্ঠে রাজ্যের বিস্ময়। তুই নিজেই তো একটা বাচ্চা, বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি মরে টরে যাস, তখন তো তোর বাপ চাচা আমার নামে উত্তেজনার মামলা ঠুকে দেবে। তৌসিরের কথা শুনে নাজহার অভিমান আরও এক রাগ হয়ে যায়। ঠোঁট উল্টে বলে, তাহলে এক কাজ করুন, মায়াকেই বিয়ে করে নিন। ও তো বেশ উপযুক্ত বয়সের আছে, বাচ্চা জন্ম দিতে গিয়েও মরবে না। তৌসির ভ্রুকুঁচকে বলে, তোর আর আমার এই ভালা কথার মাঝখানে ওই কালনাগিনীর আবার আসে কোথা থেকে?
নাজহাও ছাড়ার পাত্রী নয়। আপনিই তো বললেন আমার বাচ্চার মা করবেন না। তার মানে তো ঘুরিয়ে পেঁচিয়ে ওটাই বোঝালেন যে আপনি আর একটা বিয়ে করতে চান। আর কাকে করতে চান সেটা তো পরিষ্কার, অবশ্যই মায়াকে। তোষের আর একটু কড়া গলায় অথচ আদরের ধমক দিয়ে বলে, তুই খামোখা তেরা কথা শুধাইছিস না সিনাল। তোর দাদার মতো আমার কুয়া ভরা উত্তেজনা নেই যে আমি 100টা বিয়ে করতে যাব। দাদার কথায় নাজহা ফুঁসে ওঠে, খবরদার আমার দাদাকে একদম টানবেন না বলে দিচ্ছি। কথা হচ্ছে আমার আর আপনার মাঝে। আমার টানতে ভালো লাগে তাই টানবো। আপনার কি আমার সাথে সারাক্ষণ ঝগড়া করার মুড থাকে? সবসময় শুধু ঝগড়া করেন। যান, আমি আর কোনো কথাই বলবো না আপনার সাথে। না বললে নাই, তুই বিয়ের কথা তুললি কেন? তুই দেখি বিশ্ব সিনাল হয়ে গেছিস। এই হারামজাদের নাতিন, তুই বিয়ের কথা তুলিস কেন? তো তুলব না। আপনি কেন আমাকে বাচ্চা নিব না? আপনি কেন বললেন আমি বাচ্চা নিব না? আমি তো তোরে না করিনি, বলেছি এখন না। নাজহা জেদ ধরে, আপনার সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে হলে এতদিন আমি 2-3 মাসের প্রেগনেন্ট থাকতাম। তৌসির অবাক হয়ে বলে, কি করলি আবার ক? বললাম আমি মা হব। আমি আপনার সন্তানের জননী হব। আমি মা ডাক শুনতে চাই। 40 বছর হওয়ার আগে 10-12টা বাচ্চার মা হতে চাই, শুনছেন? তৌসির দীর্ঘশ্বাস ফেলে, হ শুনছি, এখন ঠান্ডা হ। মা হবি কেমনি? ধরলে তো কাকড়ার মতো চিল্লানি দেশ। শেষ কয়বারই দিস না কিছু? নাজহা লাজুক গলায় বলে, তো করেন না কেন? আমি কি না করছি? জোর করে করবেন। ওই সময় আমি নিজে কষ্টের জন্য কাঁদি, আপনি বুঝিয়ে বলবেন। তৌসির একটু অস্থির হয়ে বলে, নাজহা উত্তেজিত করিস না, এমনিতেই অনেক কষ্টে সামলাচ্ছি নিজেকে। নাজহা দুষ্টুমি করে বলে, আমি কি করলাম? আমি তো শুধু মা হওয়ার কথা বললাম। আমি কি আপনার সাথে আগের রাতের বা পেটে দেওয়া কিসের কথা বলেছি? তুই ইচ্ছে করে আমার এসব করতেছিস যাতে আমি মরে যাই। নাজহা হেসে ফেলে, হ্যাঁ বললে বলতেছি, মেজাজ দেখানোর শাস্তি এটা। তৌসির হুমকি দেয়, হাতের কাছে যদি পায় তোরে তাহলে তেঁতুল ভর্তা করে খামো। যেদিন বাড়িতে আসমু সেদিন তোর 200 ডিগ্রি জ্বর উঠবো। হ্যাঁ অনেক দিতেন। জাগে চা খেয়েছেন? খাইছি। তুই কি করস? তালহার লগে গল্প করা শেষ? হ্যাঁ অনেকক্ষণ গল্প করলাম। আপনি আবার উল্টোপাল্টা ভাববেন না। ছোটবেলা থেকে তালহা ভাই থেকে গল্প শুনি, ওনার কথা ভালো লাগে না, কিছু মনে করতেছি না। তা কি গল্প করলি? নাজহা হাসতে হাসতে বলে, আমি বলেছি যে তালহা ভাই আমার জামাই তো মহা কিপটা, কিপটামির জাত ছাড়ানো। আপনি আমাকে টিপস দিন, এই কিপটামি বন্ধ করব কিভাবে? তো সে জানতে চায়, তো তালহা কি কই? তালহা ভাই বলেছেন দিনরাত 24 ঘন্টা যেন আপনারে মায়ের ওপর রাখি। তৌসির হেসে ফেলে, তালহা এসব জীবনেও কইব না, তুই নিজেই বানিয়ে কইতেছস। হ্যাঁ বানিয়ে বলছি, দেশে আসুন শুধু দেখবেন কি করি। আমি কি করলাম? আমায় মারবি কেন? নাজহা উত্তেজিত হয়ে বলে, কিছু করেননি, এমনিই মারবো। জানেন আমার ভিকটিম কি? কি মদ খেয়ে মাতাল হয়ে জামাই পিটাবো, আই মিন আপনাকে ইচ্ছে মতো কেলাবো। তৌসির বলে ওঠে, তাইলে আমিও তোমার দিমুনি কয়টা। নাজহা আরও বলে, আরও শুনুন, আমি মদ খেয়ে মাতলামি করবো আর আপনাকে মেরে মেরে বলবো নাশ শালা। তৌসির হাসতে হাসতে বলে, গুন্ডি হয়ে যাইতাছিস দেখি তুই। তৃষ্ণা নিঃশব্দ হয়ে ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। পাশের ঘর থেকে ভেসে আসছে তৌসির আর নাজহার উচ্ছল আলাপের রেশ, যা তার কান দিচ্ছে বিষণ্ণতার সুর হয়ে। আকাশের দূর নীলিমায় মেঘের আনাগোনা, সেদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তৃষ্ণা ভাবে, মানুষ তার স্ত্রীকে কতই না নিবিড়ভাবে ভালোবাসে, অথচ তার এই পোড়া কপালে হয়তো এমন উষ্ণতা কোনোদিনই লেখা নেই। একটু আগেই অসীম তার তৌসিরের কথা বলা প্রতিটি শব্দ সে শুনেছে। অসীমের কাছে সে কোনো স্ত্রী নয়, শুধু একজন অবৈতনিক কাজের মানুষ। সত্যি তো, সে তো সেই সংসারের একজন দাসী। তৃষ্ণার ছলছল চোখের কোণ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে তপ্ত অশ্রু। এই অবহেলার বিষাদময়ী জীবনের সমাপ্তি কোথায়? কবে মুক্তি মিলবে এই দমবন্ধ করা খাঁচা থেকে? ঠিক তখনই নিঃশব্দ পদক্ষেপ। তৃষ্ণার ঠিক পেছনে এসে দাঁড়ায় অসীম। বাতাসে ভেসে আসা পরিচিত সুবাস আর একটা ভারী উপস্থিতিতে তৃষ্ণা চমকে ওঠে। তাড়াহুড়ো করে অত্যন্ত সাবধানে সে গালের ওপর লেপ্টে থাকা চোখের পানি মুছে নেয়। তারপর মাথা নিচু করে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় সে। অসীমকে পাশ কাটিয়ে সন্তর্পণে চলে যাওয়ার সময় হঠাৎই অসীম তার বলিষ্ঠ আলতো হাতে তৃষ্ণার ওড়নার প্রান্ত টেনে ধরে। তৃষ্ণা থমকে দাঁড়ায় জায়গায়, বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে ওঠে। তারপর ধীরে ধীরে পেছন ফিরে অত্যন্ত
জড়তার কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমার কি করছেন, কি প্রয়োজন? অসীম স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ওর চোখের দৃষ্টি আজ বড্ড অচেনা। একেবারে সামনে এসে দাঁড়ায় সে। দুজনের মাঝের দূরত্বটুকুই নিমেষে শূন্য হয়ে যায়। তৃষ্ণা ভয়ে 2 কদম পিছিয়ে যেতে চায়, কিন্তু অসীম তাকে সেই সুযোগটুকুও দেয় না। সে তার শক্ত দুহাতে তৃষ্ণার ছিপছিপে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আরও টেনে নেয়। সরাসরি তার ছলছল চোখের দিকে তাকিয়ে ভারী গলায় প্রশ্ন করে, চোখের কোণে পানি কেন? কথাটা শুনে তৃষ্ণা আমতা আমতা করে ঢোক গিলে মিথ্যের আশ্রয় নেয়। এমনি, মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই হয়তো পানি চলে এসেছে। আপনার কি কিছুর প্রয়োজন? আমাকে এভাবে আটকালেন কেন? অসীমের কণ্ঠে এক অদ্ভুত ঘোর। কেন? এমনিতেই কি আটকাতে পারি না? আপনি তো এমনি আমার সাথে কখনো কথা বলেন না, তাই জিজ্ঞেস করেছি। তৃষ্ণা অত্যন্ত আতঙ্কিত স্বরে কথাগুলো বলে, দ্রুত মাথা নিচু করে নেয়। অসীমের এই রূপ তার কাছে বড্ড অচেনা, বড্ড ভয়ের। অসীম তৃষ্ণার কোনো যুক্তির ধার ধারে না। তার তপ্ত নিঃশ্বাস এখন তৃষ্ণার গালে আছড়ে পড়ছে। তৃষ্ণার কাঁপতে থাকা গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে অসীম যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক অসহ্য তৃষ্ণার গভীর মোহে সে ধীরে ধীরে নিজের ঠোঁট নামিয়ে আনে। কোনো বাক্য ব্যয় না করে সে তৃষ্ণার ওষ্ঠদ্বয় নিজের ঠোঁটের বন্ধনীতে আবদ্ধ করে নেয়। তীব্র এক আড়ষ্টতার আর ভালো লাগার আতঙ্কে তৃষ্ণার সারা শরীর অবশ হয়ে যায়। সে বুঝতে পারে না এই মানুষটা কেন আজ এমন উন্মাদের মতো আচরণ করছে। তৃষ্ণা তার ক্ষুদ্র হাত দুটো দিয়ে অসীমের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দেয়, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অসীমের আলিঙ্গন আজ বজ্রের মতো কঠিন। সে এক হাতে তৃষ্ণার চুলের গোছা মুচড়ে ধরে আরও নিবিড়ভাবে, আরও তৃষ্ণার্ত ভঙ্গিতে তাকে চুম্বন করতে থাকে। তৃষ্ণা অনুভব করে তার সমস্ত প্রতিবাদ এই আদিমতার কাছে নতি স্বীকার করেছে। অবশেষে সমস্ত প্রাণশক্তি এক করে তৃষ্ণা তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয়। তার বুক দ্রুত ওঠানামা করছে। অবাধ্য অশ্রুর এখন বাঁধ ভাঙা। ডুকরে কেঁদে ওঠে বলে সে, কেন এমন করছেন? আপনার চোখে তো আমি কেবল কাজের লোক, একজন সামান্য দাসীর সাথে এমন আচরণ কি আপনার মতো মনিবের শোভা পায়? অসীমকে ফ্যাল করে দেয় তৃষ্ণা কণ্ঠস্বর। তার মুখ দিয়ে বেরিয়ে আসা তীক্ষ্ণ তীরের মতো বিঁধে যাওয়া কথাগুলো শুনে অসীমের চোয়ালের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে ওঠে। কপালের রগগুলো ফুলে ওঠে রাগে। পলকের নোটিশে কোনো কিছু বুঝতে ওঠার আগে সে এক ঝটকায় তৃষ্ণার ছিপছিপে কোমল বাহুটা নিজের ইস্পাতের মতো কঠিন হাতের মুঠোয় বন্দি করে ফেলে। দাঁতে দাঁত পিষে প্রায় ফিসফিস করে, অথচ হাড় হিম করা এক শীতল কণ্ঠে হিসিয়ে ওঠে, তোর জিভ বড্ড বেশি লম্বা হয়ে গেছে ইদানিং, তাই না? আমার যিনি স্বামী ছোবো না তো কে ছোবে? আমি তোকে ছোবো না তো কাকে ছোবো? হাতের ওপর অসীমের আঙ্গুল নির্মম নিষ্ঠুরতা চাপে ব্যথায় কুঁকড়ে দেয় তৃষ্ণা। মনে হয় হাড়গুলো বুঝি ঘুরিয়ে যাবে, তাও সে মাথা নত করেই থাকে। অবাধ্য চোখ দুটো তুলে একবারও তাকায় না সে রাগান্বিত মুখের দিকে। দৃষ্টির মেঝে হিমশীতল টাইলসে নিবদ্ধ রেখেই বুকের গহীনে জমে থাকা একরাশ অভিমান, ক্ষোভ আর তীব্র অবজ্ঞা নিয়ে সে ধীর অথচ দৃঢ় স্বরে উত্তর দেয়, কেন? আপনার কি মেয়েদের খুব প্রভাব পড়েছে? যাকে পছন্দ তাকে গিয়ে স্পর্শ করুন না, বাধা তো দেইনি। আমি তো আপনার চোখে রাস্তার এঁটোকোটা খাওয়া কুকুরের চেয়েও বেশি কিছু নয়। আমার মতো তুচ্ছ কাউকে কেন স্পর্শ করতে আসবেন? তৃষ্ণার এই অভিমানী শ্লেষ মেশানো কথাগুলোর পেছনে প্রচ্ছন্ন ইঙ্গিত অসীমের বুঝতে এতটুকু বাকি থাকে না। অপমানে আর রাগে তার নাসারন্ধ লাল হয়ে ওঠে। চোখের মণি দুটো জ্বলজ্বল আঙ্গুরের মতো লাল হয়ে যায়। সে আক্রোশে তৃষ্ণার গলার কাছে হাত রেখে তাকে এক প্রকার শূন্যে তুলে নিজের একেবারে খুব কাছে টেনে আনে। দুজনের মাঝে এখন শুধু কয়েক ইঞ্চির ব্যবধান। একে অপরের তপ্ত শ্বাস পড়ে মুখের ওপর। অসীমের ফনা তোলা সাপের মতো হিস করে ওঠে, অন্য মেয়েদের তো আর আমি নিজের ঘরে এনে বসিয়ে খাওয়াচ্ছি না, তোকে খাওয়াচ্ছি। আমার অন্ন ধ্বংস করছিস তুই, তাই তোকেই ছোবো। তুই আমার বিবাহিতা বউ, তোকে ছোঁয়ার আর প্রতিটি ইঞ্চির ওপর আমার পূর্ণ অধিকার। আগামীকাল থেকে আমার এই নগ্ন দেহের নিচে চাপা পড়ে সারা রাত সজাগ থাকার দায়িত্বটা তোর। আজ কেবল দয়া করে ছেড়ে দিলাম, কালকের জন্য নিজের শরীর আর মন দুটোই প্রস্তুত করে রাখিস। শব্দগুলো প্রায় বিষাক্ত তীরের মতো তৃষ্ণার কানে বিঁধে যায়। এমন নির্লজ্জ পাশবিকার রূঢ় কথা শুনে তার সমস্ত শরীর রিরি করে ওঠে। ঘৃণায় গা গুলিয়ে বমি ভাব চলে আসে গলার কাছে।
নিজেকে আজ বড্ড সস্তা মনে হয় তার। এখন কি তবে সে এক টুকরো রক্ত মাংসের পিণ্ড, শুধুই এক পার্শ্বমানবিক চাহিদা পূরণের জড়বস্তু? অসহায়ত্ব আর অপমানে তার চোখের কোল ছাপিয়ে অবাধ্য উষ্ণ জলধারা গড়িয়ে পড়ে ফ্যাকাশে গাল বেয়ে। সে অশ্রু সজল জবা ফুলের মতো লালচে চোখ দুরা তুলে সে প্রথমবারের মতো সরাসরি তাকায় ওয়াসিমের দিকে। কণ্ঠস্বর তার কান্নায় বুঝে আসে। ভেঙে পড়া স্বরে সে আর্তনাদ করে ওঠে, আপনি আমার প্রতি এক পাষাণ কেন? আপনার সাথে কি একটুও রক্তে মাংসের মানুষের মতো ভালো ব্যবহার করা যায় না? আমি কি আপনার খুব বড় একটা দুশমন? দুশমন শব্দটা ওয়াসিমের কানে পৌঁছানো মাত্রই তার ভেতরের সুপ্ত আদিম রাগটা আগ্নেয়গিরির গলিত লাভার মতো বিস্ফোরিত হয়। হিতাহিত জ্ঞান হারিয়ে রাগে উন্মত্ত হয়ে সে তৃষ্ণাকে সজোরে ধাক্কা দিয়ে পেছনের শক্ত দেয়ালের সাথে চেপে ধরে। চার দেওয়াল কাঁপিয়ে এক ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ে সে। হ্যাঁ, তুই আমার দুশমন। তুই আমার জানের দুশমন। তোর জন্যই তো আমি এক মুহূর্তের জন্য শান্তি পাই না। তোকে চোখের সামনে না দেখলে আমার কলিজাটা ফাটতে থাকে। একটা ঘন্টা তুই চোখের আড়াল হলে আমার মাথার শিরাগুলোও ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে চাই। তোকে সামনে না পেলে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমার এই জীবনের সমস্ত অশান্তির, সমস্ত যন্ত্রণার একমাত্র কারণ তুই। বুঝলি? তুই, শুধু তুই। ওয়াসিমের হাতে দানবীয় চাপে তৃষ্ণার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। দম বন্ধ হয়ে আসা গলায় সে ফুঁপিয়ে কেঁদে ওঠে, আমাকে ছাড়ুন। আমার খুব ব্যথা লাগছে। লাগলে লাগুক। তোর এই সামান্য শারীরিক ব্যথা এটা তো কিছুই না। আর আমার ভেতরের বুকের বাঁ পাশে যে সারাক্ষণ চিনচিনে ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, তার কি হবে? তোর জন্য তো আমি দু চোখের পাতা এক করতে পারি না রাতের পর রাত। তোকে দেখার পর, তোকে পাওয়ার এই সর্বনাশা তৃষ্ণায় যে আমি ধীরে ধীরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। সারা রাত নির্ঘুম রাত জেগে তোকে দেখতে দেখতে আমার ঘুম হারাম হয়ে গেছে। চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছি। তুই বল আমি কি করব আমার এই বুক ফাটার যন্ত্রণার? তৃষ্ণার কান্নার বেগ এখন শ্রাবণের বাঁধ ভাঙা নদীর মতো। ভয়ে তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো ধরফর করে পিটতে থাকে। তার মনে হয় উন্মাদ অসাম আজ তাকে সত্যি সত্যি মেরে ফেলবে, আর সেই এই বদ্ধ ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তৃষ্ণাকে এভাবে হামা করে কাঁদতে দেখে অসীমের ভেতরের অস্থিরতা আরও বেড়ে যায়। সে আরও জোরে ধমকে ওঠে, এই তুই কাঁদছিস কেন? কষ্ট আমার, দুঃখ আমার, যন্ত্রণা আমার, কাঁদলে তো আমি কাঁদবো। তুই এভাবে কাঁদছিস কেন? ভয়ে আড়ষ্ট থরথর করে কাঁপতে থাকা তৃষ্ণা আমতা আমতা করে কোনো মতো ভাঙা গলায় বলে, আমাকে মারবেন না প্লিজ। আমার গলা থেকে আপনার হাতটা সরান। আমি মরে যাব। ওর এই ভয়ার্থক করুণ আকুতি শুনে ওয়াসিমের চোখের হিংস্রতা হঠাৎ করেই ভোরের কুয়াশার মতো উবে যায়। তার কঠিন মুখাবয়ব নেমে আসে প্রশান্তি। সে তৃষ্ণার গর্দান পেঁচিয়ে ধরে থাকা দেওয়াল তাকে ছাড়িয়ে একেবারে নিজের চওড়া উষ্ণ বুকের কাছে টেনে নেয়। এখন তাদের মাঝে আর এক বিন্দুও দূরত্ব অবশিষ্ট নেই। একেবারে দ্রুত শ্বাস প্রশ্বাসের ওঠানামায় স্পষ্ট টের পাওয়া যায়। ওয়াসিম কিছুক্ষণ এক দৃষ্টে তৃষ্ণার শিশির ভেজা নিরহ হরিণের মতো ভয়ার্ত আর নিষ্পাপ চোখের দিকে মোহগ্রস্তের মতো তাকিয়ে থাকে। তৃষ্ণা ভয়, বিস্ময় ও ঘোর লাগা এক অজানা অনুভূতি নিয়ে কাঁপা কাঁপা পলকে চেয়ে থাকে ওয়াসিমের গভীর রহস্যময় চোখের পানে। কিছুক্ষণ স্তব্ধ থেকে ওয়াসিম তার অন্য হাতটি আলতো করে বাড়িয়ে দেয়। রুক্ষ পুরুষালী আঙুল দিয়ে তৃষ্ণার নরম গালের অশ্রুরেখা সযত্নে মুছে দিতে স্বর একদম খাদে নামিয়ে সে জাদুঘরের মতো ফিসফিস করে বলে, কাঁদিস না, তোকে আমি আর মারব না। কথাটি শেষ করে কোনো প্রকার প্রস্তুতির সুযোগ না দিয়েই অসীম নিজের উষ্ণ ক্ষুধার্ত ঠোঁট জোড়া তৃষ্ণার কাঁপতে থাকা নরম ঠোঁটের ওপর গভীরভাবে চেপে দেয়। একটা আদিম পাশবিক জোর খাটিয়ে সে তৃষ্ণার সমস্ত শ্বাস, সমস্ত সত্তা শুষে নিতে চায়। তৃষ্ণা প্রাণপণে তার দুর্বল হাত দিয়ে অসীমের বুকের শার্ট খামচে ধরে তাকে দূরে ঠেলে দিতে চায়, কিন্তু পাহাড়ের মতো শক্ত সেই শরীরের কাছে তার এই প্রতিরোধ বড্ড অসহায়, বড্ড তুচ্ছ। সে যত দূরে ঠেলতে চায় অসীম তত শক্তভাবে, আরও নিবিড়ভাবে এক বুক তৃষ্ণা মেটানোর তাড়নায় তাকে আষ্টেপৃষ্টে নিজের সাথে লেপ্টে ধরে। তৃষ্ণার দু চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অঝরে জল ঝরতে থাকে। তার শূন্য মস্তিষ্ক একটা ভাবনায় হাতুড়ি পেটাতে থাকে। অসীম সবসময় তাকে শুধু নিজের প্রয়োজনে নিজের ইচ্ছেমতো ব্যবহার করে চলেছে। আজ তার ভাইরা তাকে নিয়ে ঠাট্টা মজা করেছে বলে সে কি এভাবে কাটতে টানছে, নিজের পুরুষালী অধিকার ফলাতে চাইছে? তৃষ্ণার অন্তরের
পঞ্জীভূত সমস্ত ঘৃণা অসহায় অশ্রু গাল বেয়ে ঝরে পড়ে। সে চায় না এই অধিকারহীন জবরদস্তিমূলক স্পর্শ, এক বিন্দুও চায় না। সে এখন আর অসামের এই বিকৃত বিষাক্ত ভালোবাসাও চায় না। কারণ তার চোখে অসাম একজন চরিত্রহীন পুরুষ, একজন নারীর জীবনের শত কষ্ট, পাহাড়সম দারিদ্র্য আর পাহাড় প্রমাণ অবহেলা হাসি মুখে মেনে নিতে পারলেও একজন চরিত্রহীন পুরুষকে সে কখনোই নিজের মন থেকে স্বামী হিসেবে, নিজের অস্তিত্বের অংশ হিসেবে মেনে নিতে পারে না। একজন নারী প্রয়োজনে পথের এক কল্পদর্শশূন্য ছিন্নমূল্য ভিক্ষুকের সাথেও হেসে খেলে জীবন কাটাতে রাজি থাকে, কিন্তু একজন চরিত্রহীন পুরুষের সঙ্গে একই ছাদের নিচে এক মুহূর্তও নয়। মাদুরাইয়ের তপ্ত বাতাস আর ধুলোর আস্তরণ গায়ে মেখে ছদ্মবেশে থানায় পা ওয়াসেম, তৌসির আর ইয়াদ। তাদের মূল গন্তব্য এখানকার থানা হলেও উদ্দেশ্য একজন বিশেষ মানুষের সাথে সাক্ষাৎ। থানায় পা রেখে ইয়াদের তীক্ষ্ণ হিংস্র দৃষ্টি চারপাশটা মেপে নেয়। চোয়ালের পেশি শক্ত করে দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে ওঠে, ওই বাঞ্চোত অফিসার গেল কই? তৌসির একবার থানায় থমথমে নোংরা পরিবেশটার দিকে তাকায়, তারপর ইয়াদের দিকে ফিরে নিচু অথচ কড়া গলায় ধমক দেয়, তুই চুপ থাক, বেশি কথা বলিস না। অফিসার এখানে আছে। ওয়াসেম ওদের কথায় কান্না দিয়ে ধীর মাপা পায়ে সামনে এগিয়ে যায়। বর্তমানে এসআই অংশু তাদের দেখতে পেয়ে নিজের চেয়ার ছেড়ে এগিয়ে আসে, মুখে এক ধূর্ত হাসি নিয়ে হাত মেলায় ওয়াসেমের সাথে। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে গলা নামিয়ে ফিস করে বলে, তোমরা গিয়ে ওর সাথে দেখা করো, আমি সেল থেকে বের করার ব্যবস্থা করছি। ওয়াসেমের শান্ত কণ্ঠ শান্ত কিন্তু বরফের মতো শীতল। আলাদা করে ব্যবস্থা করো? হ্যাঁ করছি, কিন্তু আমার টাকা? অংশুর চোখে লোভের চকচকে ঝিলিক। ইয়ার তার ছেলের সাথে পকেট থেকে আলগোছে একটা সোনার বার বের করে সোজা অংশুর পকেটে চালান করে দেয়। এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে তীব্র বিরক্তি শৈলে বলে ওঠে, শালা খান, ধর তোর টাকা, নিয়ে যাচ্ছি নাকি আমরা? অংশু সন্তর্পণের পেছনের অন্ধকার করিডোরের দিকে ইশারা করে, যাও, পেছনের ৩ নাম্বার সেলে। ওরা তিনজন নিঃশব্দে শিকারী কুকুরের মতো পা বাড়ায় সেলের দিকে। করিডোরের আবছা আলোয় ইয়াদের চোখ জলজল করে। সে আগে সতর্ক করে দেয় দুজনকে, খবরদার, কেউ আগে ওর গায়ে হাত দিবি না, সব খবর নেব, দেন যা করার হবে। তৌসির সশব্দে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, ভেতরের ফুটতে থাকা রাগটা কোনো মতে চেপে রেখে বলে, না, করব না। ৩ নাম্বার সেলের লোহার গরাদের সামনে দাঁড়াতেই তাদের দৃষ্টি ভেতরে আটকে যায়। স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকটের এক কোণে বসে আছে চুলদাড়ি পাকা এক বৃদ্ধ মানুষের রূপ ধরা এক আস্ত জানোয়ার। সেলে ঢুকে তিনজন একে একে নিজেদের মুখের নকল গোঁফ আর দাড়ি টেনে খুলে ফেলে। খোলস ছেড়ে বেরিয়ে আসে তাদের আসল ভয়ঙ্কর রূপ। তাদের দেখে সেই বৃদ্ধ, যার নাম সেলিম, আক্ষরিক অর্থে থরথর করে কেঁপে ওঠে। কোটরাগত রক্তবর্ণ চোখে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তিনজনের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোরা বেঁচে আছিস? তৌসিরের ঠোঁটের কোণে একটা ফিকে হিমশীতল হাসি ফুটে ওঠে। ধীর পায়ে যমদূতের মতো সেলিমের সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপরে কোনো পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে প্রচণ্ড আক্রোশের সজোরে একটা চর বসিয়ে দেয় সেলিমের গালে। ঠাস করে ওঠা সেই শব্দের সাথে সাথে ছিটকে পড়ে বৃদ্ধ সেলিমের দুটো দাঁত, ফাটা ঠোঁট আর মারি বেয়ে কুলকুল করে কালচে রক্ত গড়িয়ে পড়ল চিবুকে। তৌসিরের চোখে এখন খুনির নেশা। সে উন্মাদের মতো হাসতে হাসতে বলে, জানোয়ারের বাচ্চা, তোর কি মনে হয় তুই আমাদের নির্বংশ করে দিয়েছিলি? মির্জাফরি করে কি পেলি তুই? না পেলি সুন্দর জীবন, না পেলি কিছু। উল্টো তোর বউ গিয়ে উঠল ওদের বিছানায়। ভাই নামের কলঙ্ক তুই। আমার বাবা কত বিশ্বাস করতো তোকে, আপন ভাইয়ের মতো ভালোবাসতো। তোকে আমরা ছোট আব্বা বলে ডাকতাম। আমার বোনটা তোকে বাবার মতো সম্মান করতো, ভালোবাসতো। আর সেই তুই কি করে ওই দিন ওদের সাথে মিলে আমার বাবার ওই চোখের সামনে আমার বোনদের সমান তালে ধর্ষণ করতে পারলি? এই কুত্তার বাচ্চা! কথাগুলো শেষ করে রাগে অন্ধ তৌসির সজোরে একটা লাথি বসিয়ে দেয় সেলিমের বুকে। পাঁজরের হাড় মরমর করে ওঠে যেন। ছিটকে উল্টে গিয়ে পেছনের নোংরা মেঝেতে আছড়ে পড়ে সেলিম। ওয়াসেম দ্রুত এগিয়ে এসে তৌসিরের শান্ত করতে ওর বাহু শক্ত করে চেপে ধরে। চোয়াল শক্ত করে হিসিয়ে বলে, এখন মারিস না, আগে একে নিয়ে যাই, তারপর সব খবর বের করে জ্যান্ত কেটে পিস পিস করব। গুজরাট শহরের কোলাহল থেকে বহু দূরে পরিত্যক্ত এক গোডাউনের ভূগর্ভস্থ সেলে সেলিমকে নিয়ে এসেছে তৌসির, ইয়াদ, ওয়াসেম।
চারপাশের পরিবেশটা গুমোট আর দম বন্ধ করা। স্যাঁতস্যাঁতে রুক্ষ দেওয়ালের গা বেয়ে অনবরত কালচে জল চুইয়ে পড়ছে। বদ্ধ বাতাসে শ্যাওলা মরিচ আর কাঁচা রক্তের উৎকট গন্ধ মিলেমিশে ভারী হয়ে আছে। মাথার ওপর ঝুলতে থাকা একোষ ওয়ালেটের হলদেটে বাল্বটা ভোল্টেজের ওঠানামায় বারবার কেঁপে উঠছে। আর সেই আলোয় আঁধারির খেলায় ঘরের এবড়ো খাবড়ো কংক্রিটের দেওয়ালে তৈরি হচ্ছে জমজুতের দীর্ঘ বীভৎস ছায়া। সেই আলো আঁধারির ঠিক মাঝখানে দেওয়ালের ওপর এক অমানবিক দৃশ্য। বৃদ্ধ সেলিমকে সম্পূর্ণ বিবস্ত্র করে ক্রুশবিদ্ধ করার মতো দুই হাত দুদিকে সরিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তার দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা ভেদ করে কংক্রিটের দেওয়ালে গেঁথে দেওয়া হয়েছে মরচে ধরা 6 ইঞ্চি লম্বা মোটা লোহার পেরেক। পেরেকগুলোর চারপাশের চামড়া ফেটে কালচে মাংস হাঁ করে আছে। ক্ষত স্থানগুলো থেকে ফোঁটায় ফোঁটায় ঘন রক্ত ঝরে মেঝের ধুলে মিশে ছোটোখাটো একটা ডোবা তৈরি করছে। বৃদ্ধের শরীরটা নিথর। ফ্যাকাশে চামড়ার উপর ফুটে থাকা পাঁজরের হাড়গুলো কেবল ধিকি ধিকি ওঠানামা করছে। যন্ত্রণায় তার গলা দিয়ে এখন আর কোনো শব্দ বের হচ্ছে না, শুধু গঙ্গানির মতো একটা অস্ফুট করুণ আওয়াজ শোনা যাচ্ছে। তার সামনে ভারী লোহার হাতুড়ি হাত দাঁড়িয়ে আছে তৌসিররা। তৌসির প্রবলভাবে হাঁপাচ্ছে। কপাল বেয়ে নামা ঘাম আর ছিটকে আসা রক্তের দাগ মিলেমিশে একাকার তার মুখে। তৌসিরের চোখে মুখে জ্বলছে প্রতিশোধের এক আদিম হিংস্র আগুন। সে চরম আক্রোশে সেলিমের পেটের নিচের দিকে হাড় লক্ষ্য করে হাতুড়িটা দিয়ে সজোরে একটা কোপ বসায়। হাড় মুটকে যাওয়ার একটা বমি উপদ্রবকারী শব্দের সাথে সাথে তৌসির জানোয়ারের মতো গর্জে ওঠে, বল, ওই দলিল কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস ওই দলিল? বিগত প্রায় 1 ঘন্টা ধরে এভাবে এমন নির্যাতন চলছে সেলিমের ওপর, কিন্তু সে বারংবার দলিলের কথা অস্বীকার করে আসছে। সর্বশেষ হাতুড়ির আঘাতে তার নিস্তেজ শরীরটা বিদ্যুৎস্পষ্টের মতো কেঁপে উঠল। যন্ত্রণায় চোখ উল্টে গিয়ে সে আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করে উঠল, আমি জানি না, খোদার কসম, আমি সত্যিই জানি না দলিল কোথায়। তোদের 3 জনের কাছেই তো 3টে ছিল। ইরশাদ সর্দারকে জিজ্ঞেস কর, ইরশাদ সব জানে। ঠিক সেই মুহূর্তে পেছনের অন্ধকার থেকে ভেসে আসে একটি গম্ভীর গলা, তোদের তো আগেই বলেছিলাম 3 নম্বর দলিলের কাছে নেই। ধীর পায়ে অন্ধকারের ভেতর থেকে আলোতে এসে দাঁড়ায় ইরশাদ সর্দার, ইয়াদের পালিত বাবা। তার পরনে কালো ওভারকোট, আঙুলের ফাঁকে জ্বলতে থাকা চুরুট থেকে কুঙ্গুলি পাকিয়ে ধোঁয়া উঠছে। তিনি সেলিমের ঝুলন্ত শরীরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলেন, ওই দলিলটা বাংলাদেশে। কথাটা শুনে তৌসির, ইয়াদ, ওয়াসেম চমকে পেছনে তাকায়। ইয়াদের হাতের মুঠি শক্ত হয়ে যায়। ভ্রু কুঁচকে সন্ধিহান ও রুক্ষ কণ্ঠে সে প্রশ্ন করে, বাংলাদেশে? এত জায়গা থাকতে বাংলাদেশে? কার কাছে থাকবে ওখানে? ইরশাদ চুরুটে একটা লম্বা টান দিয়ে আরও 2 কদম এগিয়ে আসেন। ধোঁয়ার আড়াল থেকে শান্ত অথচ ছুরির মতো ধারালো স্বরে তিনি বলেন, তোর মামির কাছে। তোকে আর মাইশাকে আমি তোর ভাগের দলিল দিয়ে বাংলাদেশে রেখে এসেছিলাম। তোরা তোদের সেই মামিকে খুঁজে বের কর, তাহলেই সব পেয়ে যাবি। রাগে তৌসিরের চল শক্ত হয়ে ওঠে। গলার শিরা উপশিরাগুলো দড়ির মতো ফুলে ওঠে। তার হাতের ভারী হাতুড়িটা শক্ত করে চেপে ধরে সেলিমের পাঁজরে প্রচণ্ড জোরে শেষ আঘাতটি করে দাঁতে দাঁত চেপে ফেঁসে ওঠা গলায় বলে, সেই দলিল পরে পেলে পাবো, কিন্তু আগে এই জানোয়ারটাকে মেরে ফেলি চাচ্চু। আমাকে শুধু একবার ওকে শেষ করে ফেলার অনুমতি দাও। ওর প্রতিটা নিঃশ্বাস আমার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। ইরশাদ দ্রুতগতিতে এগিয়ে গিয়ে তৌসিরের হাত চেপে ধরেন। সেলিমের কাছ থেকে তাকে এক প্রকার টেনে সরিয়ে কড়া গলায় ধমক দেন, শোন তৌসির, পাগলামি করিস না। আবেগ দিয়ে কাজ হয় না। ওকে এখন মেরে ফেললে বাকি তথ্য কে দেবে? সরে আয় এখান থেকে। আর মাত্র 2 দিন অপেক্ষা কর। তৌসির চাচ্চুর আদেশের অবাধ্য হতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও হাতের ভারী হাতুড়িটা সশব্দে মেঝেতে ছুঁড়ে ফেলে। লোহার কংক্রিটের ঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হয় ঘর জুড়ে। কিন্তু তৌসিরের চোখ দুটো রাগে তখনও জবা ফুলের মতো রক্তবর্ণ। সেলিমের মৃতপ্রায় শরীরের দিকে একদৃষ্টে তাকিয়ে হিস হিস করে সে বলে ওঠে, তিল তিল করে মারার জন্য তৈরি হয়ে থাক তুই। আমার গর্ভবতী বোনটার ওপর তোরা যে পাশবিক অত্যাচার করেছিস, ওর পেটের বাচ্চাটা বের করে নিয়েছিস, এই জঘন্য পাপের শাস্তি তোদের কড়াই গন্ডায় পেতে হবে। মৃত্যু তোর জন্য আশীর্বাদ হবে, আর আমরা তোকে সেই আশীর্বাদ সহজেই দেব না। শিকদার বাড়িতে ইকরার লাগেজ গোছাচ্ছে। সে নিজের কাপড় চোপড় রেখে একে লাগেজে প্যাক করছে। এখান থেকে কয়েকদিনের জন্য চলে যাবে সে, আর এর জন্য
খোদ বিবিজানের কাছ থেকেও অনুমতি পেয়ে গেছে, তাই আর কোনো চিন্তা নেই। তবে সে যে একেবারে যাচ্ছে না, বরং কিছুদিনে দূরে থাকতে চাইছে, সেটা বাড়ির কেউ জানে না। ঠিক যেমন কেউ জানে না তার আর ধ্রুবর মাঝে স্বামী স্ত্রীর কোনো স্বাভাবিক সম্পর্ক নেই, পুরোটাই এক লোক দেখানো অভিনয়। ঠিক তখনই নিঃশব্দে ইকরার পেছনে এসে দাঁড়ায় ধ্রুব। ইকরার পরনে এখন একটা ঢিলেঢালা টি শার্ট আর ট্রাউজার। কাজের ব্যস্ততায় টি শার্টের গলা এক কাঁধ থেকে বেশ খানিকটা সরে গেছে, যার কারণে ভেতরের ইনারের নীল রঙের ফিতেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ধ্রুব সেই দিকে এক ঝলক তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, কিরে, তুই নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? ইকরা ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করে না। নিজের কাজে পূর্ণ মনোযোগ রেখেই নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ, চলে যাব। এখান থেকে আর কীভাবে করব? কথাটার ধরন শুনে ধ্রুব তেলেবেগুনে জ্বলে ওঠে। চড়া গলায় বলে, কী করবি মানে? তুই কোথাও যাবি না, এটাই ফাইনাল। এর বাইরে আর কোনো কথা হবে না। ইকরা বিরক্তিতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। লাগেজের চেইনটা টেনে লাগাতে ঝাঁঝালো গলায় বলে, তুমি তোমার ওই মার্কা কথাগুলো বন্ধ করে রাখো তো, আমার মুখটা খারাপ করিও না। এ কথা শুনে ধ্রুবর রাগ যেন আরও বেড়ে যায়। সে পা বাড়িয়ে একেবারে ইকরার গা ঘেঁষে পেছনে এসে দাঁড়ায়। তারপর কিছু না ভেবেই ইকরার কাঁধের কাছে স্পষ্ট হয়ে থাকা ইনারের ফিতেটা আঙুল দিয়ে খপ করে ধরে জোরে টান দেয়। শক্ত গলায় বলে, তুই এখানে থাকবি, কোথাও যাবি না, এটা আমার কথা। আচমকা এমন টানে ইকরার বুকে বেশ ব্যথা লাগে। সে যন্ত্রণায় আর রাগে চেঁচিয়ে ওঠে, কী হচ্ছে এসব? গতকালও তো তুমি ঠিক এভাবেই টান মেরে একটা ছিঁড়ে ফেলেছো, আজও এবার একই কাজ? আজ যদি এটা ছিঁড়েছো তাহলে কিন্তু তোমার ওই আমি আজ ছাড়িয়ে দেব, বলে দিলাম। ইকরার কথা শেষ হতে দেরি হয়, কিন্তু ধ্রুবর একটুও দেরি হয় না। টানের চোটে পট করে ছিঁড়ে যায়। ইকরা রাগে বড় বড় চোখ বড় বড় করে দাঁত কিরমির করতে করতে ধ্রুবর দিকে ঘোরে। আর ধ্রুব একদম গা ছাড়া উদাসীন ভঙ্গিতে বলে, তুই তো আম্বানির চাচাতো বোন, তাহলে এত কম দামি ব্র্যান্ডের জিনিস ইউজ করিস কেন? যেন একটানে ছিঁড়ে যায়। ইকরা দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলে ওঠে, দামি পরি আর কম দামি পরি, যা ইচ্ছে বলি, তাতে তোমার কি? তুমি এটা ধরে টানলে কেন? ধ্রুব পাল্টা জবাব দেয়, তুই আমার সামনে এই কাঁধ আর ওই কাঁধের ফিতা দেখিয়ে দেখিয়ে হাঁটবি, আর আমি একটা টান দিলে দোষ? ইকরা দ্রুত বিছানা থেকে একটা ওড়না টেনে নিয়ে নিজের গলায় আর কাঁধে জড়িয়ে নেয়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোমাকে তো আমি একটু ভালো মানুষ মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তুই একটা চির চির বদমাস। ধ্রুব বাঁকা হেসে বলে, বটে, তুই চাইলে আমি একটা এখনই প্রুভ করে দিতে পারি। আয়, এবার তোর জার্সিটাও ছিঁড়ে বদমাইশের আসল প্রুফ দিই। এই বলে ধ্রুব মজা করে ইকরার দিকে হাত বাড়ায়। ইকরার আগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ধ্রুবর বুকে সজোরে একটা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেয়। আঙুল উঁচিয়ে শাসায়, একদম হাত বাড়াবে না আমার শরীরের ন্যায়। হাত বাড়ালে কিন্তু হাত কেটে দেব। ধ্রুব এবার কপট ধমক দিয়ে ওঠে, আরে দূর পাগল, আমি কি তোর শরীরে ছুতে যাচ্ছে নাকি? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তো শুধু তোর জার্সিটা খুলে দেখতে চাইছিলাম যে ফিতাটা ছিলাম সেটা আসলে কেমন সুতোর বানানো। এত বাজে কোয়ালিটি, এসব সস্তা ব্র্যান্ডের তো বয়কট করা উচিত। তাই আমি ভাবছি এটা নিয়ে সোজা মিডিয়ার সামনে গিয়ে ওদের এক্সপোজ করব, যাতে দেশের মা বোনেরা সতর্ক হয়ে যায় আর ওই ব্র্যান্ডের জিনিস না কেনে। দে, ওটা আমাকে নিতে দে। তোর শরীরের প্রতি আমার অত লোভ নেই, লোভ টোভ নেই, বুঝলি? ধ্রুবর এমন অবলীলার বলা কথা ইকরার পক্ষে হজম করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। সে রাগে তেড়ে যায় ধ্রুবর দিকে, কিন্তু চাইলেও সপাটে একটা থাপ্পড় বসাতে পারছে না, কারণ তাতে বাড়ির ভেতর নতুন করে সমস্যা তৈরি হবে। পরিস্থিতি অনুকূল নয় জেনেও ইকরা চিৎকার করে ওঠে, এবার বন্ধ করো নিজের মুখ। পরিবেশ পরিস্থিতি খারাপ বলে আমি চুপ আছি, নইলে আমি এতক্ষণে তোমার মুখ ফাটিয়ে দিতাম। ধ্রুব ইকরার এই রাগটে একটুও পাত্তা দেয় না, উল্টে নিজের থুতনিতে আঙুল রেখে একটা ভ্রু নাচিয়ে অত্যন্ত কৌতূহলী দৃষ্টিতে ইকরার দিকে তাকিয়ে থাকে। ধ্রুবর এমন দৃষ্টি দেখে ইকরা অস্বস্তিতে চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, কি দেখছো ওরকম ড্যাব ড্যাব করে? ধ্রুব থুতনিতে আঙুল বোলাতে বোলাতেই নির্লজ্জের মতো বলে, দেখছি আর ভাবছি, তোর তো এমনিতেই কিছু নাই, তাহলে খামোখা এসব কম দামি ব্র্যান্ডের জিনিস পরিস কেন? কথাটা শোনা মাত্রই ইকরার মাথায় রক্ত উঠে যায়। সে আর নিজেকে সামলাতে না পেরে
এবার সত্যি সত্যি ধ্রুবকে থাপ্পড় মারার জন্য তার দিকে তেড়ে যায়। চলবে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।